পাত্রপক্ষ যখন চৈত্রিকার বয়সের ত্রুটি ধরতে ব্যস্ত, তখন চৈত্রিকার সম্পূর্ণ নজর কেবল পাত্রের পাশে ভাবলেশীন স্থির বসে থাকা ভালোবাসা মানুষটার দিকে। অন্তরস্থলে প্রচণ্ড কাঁপছে তার, ক্রমাগত ভারী হয়ে আসছে শ্বাস। আকজোড়া বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটার দিকে। খুশিতে চোখে ভিড় জমেছিল জল। এত বছর পর মানুষটাকে দেখতে পেয়েছে। আচ্ছা, মানুষটা কি তাকে চিনতে পারেনি, নাকি সে ভুল চিনেছে? গভীর কণ্ঠের ডাক কর্ণপাত হতেই চৈত্রিকা নড়ে চড়ে উঠল। বাবার দিকে দৃষ্টি ফেলে পর মুহূর্তে নত করে ফেলল মাথা। ব্যথায় বিষিয়ে আছে মন। হাতটা ওড়না দিয়ে লুকিয়ে মুঠো করে রাখল। বাবার দিকে তাকানোর সাহস নেই তার। সকালের আঘাতের কথা মনে পড়তেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। নিজের শ্বাস নিতেই বন্ধ করে মরে যাওয়ার অদম্য ইচ্ছে জাগ্রত হয় তার মাঝে। কিন্তু হায়, সে তো নিরুপায়। আত্মহত্যা করার কল্পনা মনে মনে হাজারবার করলেও তাকে বাস্তবতায় রূপ দেওয়ার সাহস তার নেই। বাবা নামক মানুষটা তার জীবনে অভিশাপ পতিত কিছুই নয়। দেখুন, আপনাদের মেয়ের বয়স বেশি। ২৬ বছরের একটা মেয়েকে আমি আমার ছেলের বউ করে নিতে পারবো না। আপনারা চাইলে আপনাদের ছোট মেয়ের ব্যাপারে আগাতে পারি আমরা। সামনে বসে থাকা ভদ্রমহিলার কথা শুনে চৈত্রিকা তাচ্ছিল্য হাসল। মাথা নত করে রেখে হাসল সবার অগোচরে। সবাইকে দেখিয়ে হাসার মতন সাধ্য তার নেই। এই যে ভদ্রমহিলা তার বয়স নিয়ে ত্রুটি ধরল, সে চাইলে অনেক কথা শুনিয়ে দিতে পারে। তারপর কি হবে? তার মাথার উপর থেকে ছাদ চলে যাবে। রাস্তার ফুটপাতে কাটবে রাত। রাত কাটবে কিনা তাতেও সন্দেহ আছে। একা একা মেয়েকে গভীর রাতে ছেড়ে দেওয়ার মতো পুরুষ মানুষের এই ঢাকা শহরে খুবই অভাব। রূপে গুণে তো কোনো ত্রুটি নেই চৈত্রিকার, কেবল বয়সে। চৈত্রিকার মা সলসল নয়নে মেয়ের দিকে চাইল। নতমস্তকে বসে থাকা মেয়েটির রূপের কমতি নেই। গায়ের রং অত্যাধিক ফর্সা বললেও ভুল হবে, কারণ তার চেয়ে অধিক মায়া লেপ্টে আছে পুরো মুখে। তবু কেন এই সমাজ তার বয়সটাই বিবেচনা করছে? মায়াটা কি চোখে বিধে না? মেয়েটা গত কয়েক বছর হেসছে কিনা তা কেউ দেখেনি। স্বামীকে বারবার মেয়ের বিয়ের কথা বললে তিনি এক কথায় বলে দিতেন, এই মেয়ে বিয়ের দায়িত্ব তিনি নিতে পারবেন না। যেখানে বাবা হিসেবে দায়ভার নেননি কখনো, বিয়ের দায়িত্ব নিবে এটা আশা করা বৃথা। মেয়ের একাকিত্ব জীবনে ধুকে ধুকে মরে যাওয়াটা সহ্য করতে না পেরে স্বামীর পায়ে পড়ে দ্যাবত করেননি তিনি। মা হিসেবে মেয়ের একটুখানি সুখ চাই, কিন্তু একের পর এক পাত্রপক্ষ রিজেক্ট করে যায় চৈত্রিকাকে বয়সের দোহাই দিয়ে। চৈত্রিকার বাবা আহমেদ উঠে দাঁড়ালেন, থমথমে গলায় বললেন, আমার মেয়ে এখনো ছোট। ইন্টার পরীক্ষা দেওয়ার পর ওর বিয়ের চিন্তাভাবনা করব। চৈত্রিকাকে আপনাদের পছন্দ না হলে আসতে পারেন। ছেলের মা মুখ বাঁকিয়ে উঠলেন। এটার মতো ছোটটাকেও বুড়ি বানাবেন নাকি? নিজ থেকে আপনাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলের বিয়ের প্রস্তাব দিয়েছি, তা আপনাদের ৭ জনমের ভাগ্য। ভেবে দেখবেন ছোট মেয়েটার ব্যাপারে। জামা খামচে ধরে বসে রইল চৈত্রিকা। ভদ্রমহিলার হৃদয় ক্ষত করা বাক্য তার হৃদয় ক্ষত করতে ব্যর্থ। যেই হৃদয় আগে থেকেই বিশাল বড় ক্ষত সৃষ্টি, তাতে নতুন করে ক্ষতের প্রভাব পড়ে না খুব একটা। চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো না। গড়তে দেয়নি চৈত্রিকা। নিজের প্রাণ টিকে রাখতে হলে তাকে এমন হাজার তীক্ষ্ণ বাক্য শুনতে হবে। শুনেই আসছে সর্বদা। আজকাল চোখের অশ্রুকণাগুলোকে বড্ড দামি মনে হয় তার। যা কিছু জঘন্য নিচু মন মানসিকতার মানুষের জন্য একদম ঝরতে দিবে না সে। চৈত্রিকা তার অতি পরিচিত মানুষটার দিকে মুখ তুলে তাকালো। তারই দিকে তুখোর দৃষ্টিতে চেয়ে আছে সারফরাজ। এক পলক চেয়ে সারফরাজ উঠে দাঁড়ালো। বিরক্তিকর ভঙ্গিতে বলে উঠল, আন্টি, আপনারা যেহেতু এই মেয়েকে দিহানের জন্য পছন্দ হচ্ছে না, তাহলে এখানে বসে থাকার কোনো মানেই হয় না। আমার জরুরি মিটিং আছে বিকেলে। আপনার অনুরোধের সাথে আসলাম, এখন যেতে হবে। এই মেয়েকে কত অচেনা প্রকাশ করলো এই মানুষটাকে মেয়ে বলে সম্বোধন করতে পারে। এত সময় অবধি কঠোর হয়ে থাকা চৈত্রিকার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ চিৎকার করে বলছে, তুই মরে যেতে পারিস না চৈত্রিকা? কেন ক্লান্ত হোস না নিজেকে এই মরিচিকার নাই জীবনটা নিয়ে? সকলে বেরিয়ে যাচ্ছে দরজা দিয়ে। সেই সাথে চলে যাচ্ছে এতগুলো বছর পর দেখাতে পাওয়া ভালোবাসার মানুষটা। চৈত্রিকা উঠে দাঁড়ালো। ড্রয়িং রুমে উপস্থিত বাবা মা বোনকে আগ্রহ করে দৌড়ে এলো ব্যালকনিতে। চোখ দুটি নিক্ষেপ করো নিচের দিকে। গাড়িতে বসে পড়ল সারফারাজ। একটাবার ফিরেও তাকালো না। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে চৈত্রিকা। চোখের সামনে ভাসছে শুধু গাড়িটা চলে যাওয়া। কালো শার্ট পরিহিত সুঠাম দেহের অধিকারী ফর্সা গভীর যুবকের সাথে বহু বছর আগের সারফারাজের মিল পাচ্ছে না সে। তবুও তার মন বলছে এটা সারফারাজ। তার কিশোরী মনে প্রথম প্রণয় সৃষ্টি করা সেই যুবক। কিন্তু প্রথম একটা থেকেই যায় সারফারাজ কেন তাকে চিনল না। এত কাছে হয়েও কে চিনতে ভুল হয়? কই না, তার তো এমন হয়নি। হয়তো চিনতে পারে নি, আংশিক দেখায়। যে করেই হোক সারফারাজের সাথে যোগাযোগ করতে হবে তার। ধীর পায়ে হেঁটে যায় এসে চৈত্রিকার মায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা হালকা করে ভেজানো নক করতে ভয়ে ভয়ে তার, যদি বাবা থাকেন ভিতরে।
এমনিতেই তার ছায়া দেখলেই যেন বাবার চোখ মুখে বিরক্তি ফুটে ওঠে। তবে ফিরে যাবে না সে। সাহস জুগিয়ে নক করলো। ভিতর থেকে মায়ের কণ্ঠ শুনে দরজা ঠেলে প্রবেশ করলো রুমে। তার মা বিছানায় বসে অশ্রু বিসর্জন দিচ্ছে নীরবে। মুহূর্তেই বুকে পাথর সমান ওজন অনুভব করলো সে। মনে মনে বলল, আমার জলেই টলমল করে আঁখি, তোমার চোখের অশ্রু কোথায় রাখি, নির্মলেন্দু গুণ। মায়ের পাশে গিয়ে বসলো সে। রুম চারিদিকে চোখ বুলিয়ে ক্ষীণস্বরে বলল, আজ যে পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল তাদের ঠিকানাটা দেওয়া যাবে মা? অথবা ছেলেটার নাম্বার? সন্দিহান অবাক দৃষ্টিতে তাকালো চত্রিকার মা। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কই চিত্র, তুই তাদের উল্টাপাল্টা বলতে যাস না, তোর বাবা মেরে ফেলবে। চিন্তা করো না মা, এমন কিছুই না, বিশ্বাস রাখতে পারো আমার ওপর। দিহানের বাড়ির অ্যাড্রেস লিখে চত্রিকার হাতে ধরিয়ে দিল তার মা। বিনা বাক্যে কাগজটা নিয়ে চত্রিকার রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলো। গায়ের কাপড় পাল্টে ব্যাগ নিয়ে বের হওয়ার পূর্বে মিম দৌড়ে এসে বলল, কোথায় যাচ্ছিস আপু? সুখের খুঁজে। মানে? কিছুই না, টিউশনিতে যাচ্ছি। দিহানের অফিসে বসে বসে অপেক্ষা করতে করতে ক্লান্ত চত্রিকা কাছের জানালা দিয়ে বাইরে নজর যেতে দেখলো দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। এই তো ঘণ্টাখানেক আগে দিহানের পরিবার তাকে রিজেক্ট করে এসছে, অপমান করছে, অথচ সে মান সম্মানের তোয়াক্কা না করে সেই দিহানের কাছেই ছুটে এসছে। তাৎক্ষণিক বুক চিনচিন করে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। মা অফিসের অ্যাড্রেসটা দিয়েছিল, তাই সরাসরি অফিসে এলো সে। একটা মেয়ে এসে বলল দিহান পারমিশন দিয়েছে ভিতরে যাওয়ার। বিলম্ব না করে দ্রুত গতিতে কেবিনে ঢুকলো সে। ফাইলে মুখ ডুবিয়ে রেখেই দিহান চত্রিকাকে দেখে মাত্রই আটকে উঠল। তড়িঘড়ি করেই বলল, আপনি? আমাকে সাফারাতের অ্যাড্রেসটা দিন প্লিজ। সরাসরি অনুরোধ করে কিছু চাওয়ার বিস্মিত হয়ে পড়ল দিহান। ভালো করে এক নজর তাকালো চত্রির দিকে। মেয়েটা তার ভালো লেগেছিল খুব, কিন্তু তার মায়ের পছন্দ হয়নি। বাবা নেই, মাকে নিয়েই তার জীবন। ফলস্বরূপ মায়ের মতামতের অমান্য করতে পারেনি। সাফারাতকে আপনি চিনেন কিভাবে? পরে বলবো, আগে অ্যাড্রেসটা দিন দয়া করে। দিয়ান ভুরুকুসকে অ্যাড্রেসটা দিয়ে দিল। চত্রিকা বেরিয়ে যাবার পর সাফারাতকে ফোন দিয়ে গিয়েও দিল না। রাতে তো দেখা হবেই। এত বড় বাড়ি সাফারাতের, তা জানতোই না চত্রিকা। বহু কষ্টের ভিতরে ঢুকতে পারছে। দারোয়ান দিচ্ছিল না। দুই পাশে ফুলের বাগান, মাঝে লম্বা একটা রাস্তা, যা সোজা বাড়ির ভিতর সদর দরজা পর্যন্ত। ভয়ার্ত মন নিয়ে দরজা পর্যন্ত এসে থমকে গেল। ভেতরে উকি দিতেই হতবাক। বাইরের চেয়ে ভিতরটা অত্যাধিক পরিমাণ সুন্দর। আচমকা মেহেলি তীক্ষ্ণ কণ্ঠে হকচকালো চত্রিকা। পিছনে গেল কয়েক কদম। সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, নিচ হতে উপর পর্যন্ত। তার পুরো দেহ চোখ বুলালো মেয়েটা। কাটকাট গলায় বলে উঠল, আর ইউ? জবাব দিচ্ছে না কেন? আমি চৈত্রিকা। সাফারাত এই বাড়িতেই থাকে? কপাল কুঁচকে তাকালো মেয়েটা। ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি সাফারাতের অফিসের কর্মচারী? ওয়েট, আমি জানাচ্ছি, ভিতরে এসে বসো। বলেই দ্রুত প্রস্থান করলো মেয়েটা। ভিতর সমস্ত হয়ে চত্রিকা দাঁড়িয়ে রইল এক কোণে। সার্ভেন্টরা কাজ করছে, অথচ কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। অদ্ভুত লাগছে সব কিছু। সেই দিকে চোখ যেতে দেখতে পেল শার্টের হাতা ফোল্ড করে নেমে আসছে সাফারাত। নিমিষে চত্রিকার সব ভয় দূর হয়ে গেল। এই ছেলের সান্নিধ্যে একদমই ভয় ভয় না তার। খুশিতে সিঁড়ির কাছাকাছি গিয়ে দাঁড়ালো সে। সাফারাত নিচে এসে স্থির হলো। তাকে দেখে ভুরুজোড়া স্পর্শ করলো কপাল। কণ্ঠে গভীরতা এটাই বলল, কে আপনি? পুরো দুনিয়া কিছু সেকেন্ডের জন্য যেন থমকে গেল চত্রিকার। ঠোঁটের কর্নিশে বহমান হাসিটা উদাও হয়ে গেল। ব্যথিত চাহনা নিক্ষেপ করে সাফারাতের দিকে। আমি চৈত্রী। তোমার মনে নেই? সিলেটের কথা ভুলে গেছো? তোমার হয়তো মনে নেই এত বছরে। আজ দুপুরেও তো তুমি আমাদের বাসায় গিয়েছিলে তোমার ফ্রেন্ড দিহানের সাথে। প্রথমত আমাকে তুমি বলা বন্ধ করুন। হুট করে অপরিচিত মেয়েদের মুখ থেকে তুমি ডাকটা মানায় না। নিঃসন্দেহে এটা অভদ্র মেয়ের পরিচয়। দ্বিতীয়ত আমি আপনাকে খেয়াল করিনি দুপুরে। এখন আপনার কথায় বুঝতে পেরেছি আপনি সেই মেয়ে যাকে রিজেক্ট করে এসেছিলেন আন্টি। আপনি আমার কাছে কেন এসেছেন? চৈত্রিকার চোখ ঝাপসা এসছে। ভীষণ অপমান অনুভূত হলো তার। জল গড়িয়ে গড়া শুরু করে দিয়েছে চোখের মণি কোঠা হতে। কোনো কিছু না ভেবে সাফারাতের টি শার্টটা টেনে ধরে নিদারুণ অধিকারবোধ নিয়ে বলল, ভালো করে তাকিয়ে দেখো, চিনতে পারছো না নাকি ভান করছো? আয়ুষী ভঙ্গিতে হাতের মুঠো থেকে শার্ট ছাড়িয়ে ঝাড়ি মেরে চত্রিকাকে দূরে ঠেলে দেয় সাফারাত। পড়তে গিয়েও নিজেকে সামলা নিল চত্রিকা। চারদিকে চোখ ঘোরাতেই দেখলো পুরো ড্রয়িং রুমে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এতক্ষণ তার কেউই ছিল না, হয়তো এখানে উপস্থিত ছিল না। চত্রিকার টলমল চক্ষু ফেলতেই সাফারাত রোষপূর্বক অগ্নিময় চাহনি নিক্ষেপ করলো। ঝাঁঝালো দৃষ্টিতে বলে উঠল, গেট আউট ফ্রম মাই হাউস। এই মেয়েকে বের করে দিন। কথা বলে এক মুহূর্ত অপেক্ষা করল না সাফারাত।
একজন গার্ড চৈত্রিকার হাত ধরে টানা দিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে গার্ড কাত করে চাইল সাফারাত। গার্ডটা হাত ছেড়ে দিয়ে একজন মহিলাকে ইশারা করলো চৈত্রিকাকে বাইরে বের করে দিতে। চৈত্রিকা নড়ছে না, দাঁড়িয়ে আছে ঠাই। টলমল চক্ষু জোড়া নিয়ে তাকিয়ে রইল সাফায়াত অদৃশ্য না হওয়া পর্যন্ত। পরক্ষণেই গলা ব্যথায় টনটনিয়ে উঠল। চৈত্রিকার গালে থাপ্পড় দেওয়ার অধিকার আমি কাউকে দেইনি। তোর সাহস কী করে হলো জেরিন? এখনই বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে, নয়তো আমি ভুলে যাব সম্পর্কে কী হোস আমার। হাত মুঠো করে দাঁড়িয়ে আছে সাফারাত, চেষ্টা করে যাচ্ছে রাগ সংবরণের। কপালের শিরাগুলো ফুলে উঠছে স্পষ্ট, চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিশিখা। সাফারাতের এহেন ক্রন্দিত রূপে বাড়ির সকলে ভয় এঁটে আছে। জেরিন ভয়ার্ত স্বরে বলে উঠল, মেয়েটা তোমাকে অনুমতিবিহীন স্পর্শ করেছে সাফারাত। আমি তো জাস্ট মেয়েটার বেয়াদবির জন্য থাপ্পড় দিয়েছি। তাছাড়া তুমি তো চিনো না মেয়েটাকে। অচেনা একটা মেয়ের জন্য এমন ব্যবহার মোটেও শোভা পায় না। ফকি। মুখে সাফারাত তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো জেরিনের দিকে, যা দেখে বেলুনের মতো চুপসে গেল জেরিন। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল সাফারাত, অচেনা একটা মেয়েকে থাপ্পড় মারা শোভা পায় না তোর, তাও তো তোর বয়সে বড়। আমার বাড়িতে কে আসবে, কে আমায় স্পর্শ করবে সেটা আমি ভাববো। তুই কেন আঘাত করবি? তুই এ বাড়িতে সেই দিন পারবি যেদিন চৈত্রিকা তোকে ক্ষমা করবে। পাক্কা 10 মিনিট পর যেন তোকে এই বাড়িতে আনাচে কানাচেও না দেখি আমি। এটা আমার মামার বাড়ি, তুমি এভাবে আমাকে বের করে দিতে পারো না সাফাত। এটা আমার বাড়ি, আমার মায়ের বাড়ি। তেজি কণ্ঠে চিল্লিয়ে বলে উঠল সাফারাত। জেরিন ভয়ে ভয়ে সরে গেল চোখের সামনে থেকে। ড্রয়িং রুমে উপস্থিত সাফারাতের চাচা চাচি, চাস্তো ভাই বোন, ছোট ফুপি কিছুই বলার সাহস পেল না। জেরিনের মনটা উসখুস করছে। তার মন বলছে সাফারাতের পুরো পরিচিত চৈত্রিকা। তবে সাফারাত কেন চৈত্রিকাকে অস্বীকার করলেন? ভাবনা ভুলও হতে পারে, কারণ সাফারাত নিজের বিষয়ে অন্য কার হস্তক্ষেপ সহ্য করতে পারেন না। হতে পারে তার আর চৈত্রিকার মধ্যে সে ঢুকেছে বলে সাফারাত তো রেগে গেছে, কিন্তু সে কখনো চৈত্রিকার মতো মেয়ের কাছে ক্ষমা চাইবে না, কখনো না। এলোমেলো পায়ে ফুটপাত ধরে হাঁটছে চৈত্রিকা, চোখ মুখ বিধ্বস্ত ভাব। গায়ের শুভ্র রঙের ওড়নাটা বাতাসের পাখি মেরে উড়ে বেড়াচ্ছে দুই দিকে। বুকের যন্ত্রণায় পা দুটো ভারী হয়ে আসছে ক্রমশ। তবুও ভাঙা মন নিয়ে এগিয়ে চলেছে বাসার দিকে। সেই সুখের আশায় এতগুলো বছর অপেক্ষা করে গেল। সেই সুখের দুঃখে রূপে ফিরিয়ে এলো চৈত্রিকার জীবন। সুখ নেই, তবুও সুখের নেশা প্রকট। বেহায়ার মতো ছুটে গিয়েছে সুখের টানে। কোনো একদিন যেই মানুষটাকে নিজে বলেছিল, আমাকে স্পর্শ করার জন্য অনুমতির প্রয়োজন নেই তোমার, মন দেহ দুটো স্পর্শ করার অধিকার শুধু চৈত্রিকার। অথচ এই ব্যক্তি আজ পুরনো অভ্যাসত স্পর্শ করার অপরাধে অপমান করলো তাকে। সময় কত কিছু বদলে দেয়, অধিকার বোধ কি ছিনিয়ে নেয়? গালবে অঝরে ঝরায় ঝরছে জল। ফর্সা চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করছে। কপল হাতের ব্যথার চেয়ে অজস্র ব্যথার বসবাস চৈত্রিকার বক্ষস্থল জুড়ে। আচ্ছা, এই ফুটপাতে বসে চিৎকার করে কাঁদা যাবে? যদি যায় তবে চৈত্রিকা মুক্ত করে দিবে গলার দলা পাকিয়ে থাকা অশ্রুদের। চৈত্রিকার মেঘে ঢাকা জীবন ও রৌদ্রতে দেখা মিলেছে এই সময়। এই চিলতে সুখ নিয়ে জীবনে পদার্পণ করেছিল সাফারাত নামক যুবক। আজকে সাফারাতের সাথে বহু বছর আগে সাফারাতের ভীষণ অমিল, ভীষণ। সাফারাত তো ভুলে বসছে তার চৈত্রিকে, কিন্তু চৈত্রিকা মন মস্তিষ্ক অন্তর হৃৎপিণ্ড থেকে কখনো মুছতে পারেনি সময়ের গতিতে পিছনে ফেলে আসা স্মৃতিগুলোকে এবং ভালোবাসতে। এই তো এই মুহূর্তে মনে হচ্ছে কান্নের কাছে ফিসলে সরে ডাকছে সাফারাত। এই চৈত্র মাস। চোখের জলকণা নিজ হাতে মুছে দিয়ে পরক্ষণে রাগান্বিত কণ্ঠে বলছে, তুমি আমাকে অনুমতি দিবে তোমার বাবাকে খুন করার? আমার মনে হচ্ছে তোমার বাবা তোমাকে আঘাত করছে না, বরং খুন করছে প্রতিনিয়ত আমার আত্মার। বুকের কোথাও ভাঙন হচ্ছে চৈত্রিকার। দরজার অভিমুখে যেই মেয়েটার সাথে কথা হয়েছিল, সেই মেয়েটার সখন সজোরে থাপ্পড় মোট বসালো গালে। সেই সময় চোখের সামনে পুরো পৃথিবী অন্ধকার দেখতে পেল চৈত্রিকা। মুহূর্তেই নিজের করা কাজে ঘৃণা জমনে নিজের প্রতি। কোনো দিকে না চেয়ে ঝাপসা দৃষ্টিতে পা ফেলে বেরিয়ে এলো ওর বাড়ি হতে। রক্তিম আভায় প্রকৃতি রক্তিম হয়ে উঠছে, হালকা কমলা লাল রঙে রঙিয়ে নিয়ে মানব জাতিকে নানান দিতে মত্ত হয়ে পড়ছে ধরণীর বুকে। নেমে আসছে সন্ধ্যা। পুরুষশরীর থরথর করে কাঁপছে চৈত্রিকার। সিঁড়ি ভেঙে দোতলা পর্যন্ত উঠে দেওয়ালের সাথে ঠেসে দাঁড়ালো কোনো রকমের। কলিং বেল চেপে দিয়ে মা দরজা খুলে দিল। চৈত্রিকার চক্ষু চুকল ফুলে আসছে অতিশয়, ঠোঁটজোড়া কাঁপছে তিত্তির করে। অভ্যন্তরীণ পীড়া যন্ত্রণার ছাপ ফর্সা চেহারে স্পষ্ট বিশদ। মেয়ের হাতটা ধরে করুণ চাহনি নিক্ষেপ করলো ফাহামিদা। চৈত্রিকা মায়ের ভয়াতুর দৃষ্টি চিন্তিত ভঙ্গিতে নেত্রপান করতেই ক্ষীণ হাসল। ঋণী ঋণী স্বরে বলল, মাথা ব্যথা করছে মা, খুব বেশি ক্লান্ত আমি।
রেস্ট নেই রুমে গিয়ে? তুই কি কিছু আড়াল করছিস চৈতি? মায়ের মলিন স্বর শুনে চত্রিকা প্রগাঢ় দৃষ্টিতে চাইল। ক্লান্ত নিঃশ্বাস ফেলে প্রত্যুত্তর করল। যদি করি, মায়ের মন তো ঠিক বুঝে যাবে। ফাহমিদা বিচলিত নেত্রে চাইতে গটগট পায়ে রুমে ঢুকে পড়ল চত্রিকা। রুমে ঢুকে দরজা আটকে মুখে হাত দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। যতটা সম্ভব চেপে রাখলে কান্নার শব্দ প্রচীর ভেদ করে বাইরে যাওয়ার নিষিদ্ধ করে দিয়েছে মেয়েটা। এতগুলো বছর জ্বলে পুড়ে সারখা রয়েছে, লোহার মতো শক্ত করেছে মন, কিন্তু এই নিমিষেই তা গলতে শুরু করছে। যেই মানুষটাকে হান্নি হয়েছে খুঁজতে মন, তার করা আঘাত হৃৎপিণ্ডের ক্ষত তাজা করতে ব্যস্ত। বছরের পর বছর প্রতি নিকৃষ্ণ রজনীতে চক্ষু নির্মলিত করার পূর্বে দুটো জিনিসই মন জুড়ে বিচরণ করত: বাবার ভালোবেসে একটাবার বাবার হাত মাথায় বুলিয়ে দেওয়া এবং জীবনের শেষ নিঃশ্বাস ফেলার আগে হলেও সেই যেন সাফারাতকে দেখা পায় শুধু একটিবার। চত্রিকার কল্পনাতেও আসেনি সাফারাত সুখ নয়, বরং একরাশ বিরক্ত যন্ত্রণা ঢেলে দিবে তার অজানাতেই। মা অনেকবার খেতে ডাকলো, কিন্তু খিদে নেই বলে এড়িয়ে গেল চত্রিকা। পাক্যপক্ষে সে আজ বাবার মুখোমুখি হতে চায় না। অনুশোচনা কষ্ট না হয় তাকে ঘিরে ধরবে প্রখরভাবে। মিম অনেকবার রুমে এলো, চত্রিকা মৌলিন মুখে বসে রইল। বোনের হাবভাব চোখে বিধতেই আর কিছু বলতে পারল না মিম। চুপ করে রুম ছেড়ে নিজের রুমে চলে গেল। বড্ড কষ্ট হয় তার বোনের জন্য। বাবা তো চাইতে বুকে জড়িয়ে নিতে পারে, ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিতে পারে, কিন্তু কিছু কিছু ঘটনা ইচ্ছাকৃত হয় না। বাবা বুঝেও যে রাগ চেপে দূর করে দিয়েছে চত্রিকাকে চিরতরে। গাঢ় ঘুম আচ্ছন্ন চত্রিকা হাতে গালে কারো স্পর্শ অনুভব করলো। নিমিষে হালকা হতে শুরু করলো নিদ্রা। তবে ঘুমের দাপট লেগে থাকা আখিদয়ের চেয়েও তৎক্ষণাৎ মেলাতে সক্ষম হলো না। গালে আর্দ্র সোয়ার টেনে চক্ষু মেলল। অতপল জল জ্বলে চোখে পানি এসে জড়ো হলো। চোখ মুছে ড্রিম লাইটের আধো আধো আবসা দীপ্ততায় সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলো রুমের চার দেওয়ালে, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। দরজার দিকে নজর দেখলো অর্ধেক খোলা। হাতের দিকে তাকিয়ে মৃদু হাসি ফুটে উঠল চত্রিকার অদর যুগলে। হয়তো মায়ের সেল হাতে অয়েডমেন্ট লাগিয়ে দিয়ে গেছে। সকালবেলা পাত্রের সামনে যাবে না বলে জেদ ধরে বাবা রাগে থাপ্পড় মেরেছিল। হাতে গরম চায়ের কাপ ছিল বলে থাপ্পড়ের দাপটে সম্পূর্ণ ছিটকে পড়েছিল ডান হাতে এবং গলার কিছু অংশে। প্রভাতের মন মাতানো বিশুদ্ধ বায়ু দেহের সর্বাঙ্গে আলিঙ্গন করে নিতেই চত্রিকার ছাদে এলো। এই বাড়িতে 3 তলা। বছরখানেক ধরে এখানে ভাড়া থাকছে চত্রিকারা। খুব বেশি সুন্দর নয়, আবার খুব খারাপও নয়, তবে চত্রিকাদের সামর্থ্য অনুযায়ী ঠিকঠাক। নিচের দিকে চাইতেই দৌড়ে এসে পাশে দাঁড়ালো মিম। জোরে জোরে শ্বাস ফেলছে মেয়েটা। শ্বাস ফেলার আওয়াজে কর্ণে প্রবেশ হতেই নিচ থেকে দৃষ্টি সরিয়ে এনে পাশে তাকালো চত্রিকা। বোনের হাতে নানা রকমের জারবেরা দেখে চক্ষুদয় বৃহদাকার ধারণ করলো। নিমিষেই ব্যঙ্গ কণ্ঠে বলে উঠল, তোর হাতে এতগুলো ফুল কেন মিমু? কে দিয়েছে? আমাকে দেয়নি আপু, তোকে দিয়েছে। নিচে গিয়েছিলাম, দারোয়ান কাকা আমার হাতে ধরিয়ে দিলেন। ভাগ্যিস বাবার হাতে দেয়নি। মিমের হাঁপানোর স্বর ঝঙ্কার তুললে কর্ণধর হলো। বোনের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিল ফুলগুলো। একটা একটা করে আলগা করে ছাদের মেঝেতে ফুলগুলো রাখলো। কিছুতেই পেল না একটা ছোট্ট কাগজ ব্যতীত, তাতে শুধুই লেখা চত্রিকা, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দারোয়ান কাকার বেসুরা কণ্ঠের গান শুনে মুখে হাত রেখে হাসি আটকানো বৃথা প্রয়াস চালাচ্ছে মিম, কিন্তু হাসি তার চেষ্টাকে হার মানিয়ে বেরিয়ে এলো শব্দ করে। অট্টহাসিতে ফেটে পড়ল মেয়েটা। হাসির শব্দ লজ্জায় গান থামিয়ে মুখ কাচামুচ করে বসা থেকে দাঁড়িয়ে পড়লেন দারোয়ান কাকা। চত্রিকার চোখ পাকিয়ে তাকালো মিমের দিকে। বোনের চোখ রাঙানোতে বহু কষ্টে হাসি থামিয়েতে সক্ষম হলো মিম। চত্রিকার ঘাড় ঘুরিয়ে 2 তলার দিকে চোখ বুলালো। বাবা এমন সময় জানালা ধরে বসে থাকেন। আজ দেখতে না পেয়ে চত্রিকা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দারোয়ান কাকার দিকে চেয়ে নর্মতার সহিত নিচু কণ্ঠে প্রশ্ন করল, ফুলগুলো কে দিয়েছে কাকা? আমি তো কইতে পারি না মা। ডিউটিতে আইবার পর দেখলাম চেয়ারের উপর থুইয়া রাখছে কেউ। একটু তো পড়ালেখা করছি ক্লাস 5 পর্যন্ত, তাই তোমার নামটা পড়তে সমস্যা হইল না। আপনার আগে আরেকজন ছিল ডিউটিতে ভোর পর্যন্ত। উনি দেখেননি? কেউ গেটের ধারে এসে রেখে গেল। দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে। ব্যাপারটা অদ্ভুত। দারোয়ান এদিক সেদিক তাকালেন, ভয় মিশ্রিত স্বরে বলে উঠলেন, আসল কথা হইল রাতে যে ডিউটিতে আসিল হে আজ ফজরের আজানের আগেই চইলা গেছে। ওর মাইয়াডার শরীর ভালা না, জ্বর আইছে শেষ রাতে। আমারে ফোন দিয়া বইলা গেছিল, আমি আইতে আইতে 6টা বাজছে। মালিকের কাছে বিচার দিও না মা। দিব না কাকা। আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে। দয়া করে বাবাকে বলবেন না আমার নামে কেউ ফুল দিয়েছে। বলবো না, তুমিও কইও না আমার বিষয়টা।
কইলে আমার চাকরি থাকবো না। চৈত্রিকা মাথার দুই দিকে নাড়ালো, অর্থাৎ সে বলবে না। মিমের হাতটা ধরে পা বাড়িয়ে থেমে গেল, ঘাড় ফিরিয়ে মৃদু স্বরে বলে উঠল, গানটা সুন্দর ছিল কাকা, নিঃসন্দেহে গাইতে পারেন। মিমু তো আপনার গানের গলায় মুগ্ধ হয়েই হাসছিল। কজনই বা পারে মানুষের ঠোঁটের কোণে হাসি ফোটাতে? চৈত্রিকার কথায় খুশিতে গদগদ হয়ে গেলেন দারণ কাকা। চৈত্রিকাও ঠোঁটে হাসি বজায় রেখে মিমকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আপু, বল। কাকার গান চুড়েল পেতনি সব দেখেও হার মানাবে। তুই কেন মিছে মিছে প্রশংসা করলে? কাউকে আঘাত করা উচিত নয় আমাদের মিমু। একটা মানুষ যতই খারাপ হোক অথবা তার কাজগুলো প্রশংসার দাবিদার না হোক, তবুও তাকে নিয়ে উপহাস করা অন্যায়। অন্যের মনে আঘাত দিয়ে কখনো ভালো থাকা যায় না। তোর হাসিতে কাকার মনক্ষুণ্ণ হয়েছে। আচ্ছা, তুই কোনো কারণ ছাড়া হাসতে পারিস? মিছে মিছে হাসি কখনো পায়? পাদ্র সিঁড়ি থামিয়ে দিয়ে চৈত্রিকা চোখ মুখ ফুটে উঠল গভীরভাবে। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় উত্তর দিল। মাথা দুলিয়ে না বুঝালো মিম। মিমের কোমল গালে হাত ছুঁয়ে চৈত্রিকা আলতো হাসল, ক্ষীণস্বরে বলে উঠল, এই শহরে হাসির কারণ হওয়ার মানুষের বড্ড অভাব মিমু। কাকার কারণেই তোর অধর ছড়িয়ে শব্দ করে হাসিটা এসেছে। ওনাকে ধন্যবাদ জানানো প্রয়োজন তোর। একটুখানি হাসির গুরুত্ব যে কতটুকু, যার কপালে সুখের দেখা মেলে না, কেবল সেই বোঝে। ওনার নিচে ফুলগুলো কোনো রকমে লুকিয়ে রুমে নিয়ে এলো চৈত্রিকা। টবে কাকশিটে রূপ ধারণ করা জারবেরারগুলোর সাথে আজকেরগুলোর স্থান পেল। নিমিষেই দৃষ্টি থেকে সেই চৈত্রিকা পাড়ি জমালো ভাবনায়। আজ থেকে 4 দিন পূর্বে নানা রঙের জাবেরা দিয়েছিল কেউ, যার বর্তমান অবস্থা পাপড়িগুলো শুকিয়ে যাওয়ার পথে। সবে টিউশনি শেষ করে গলির মোড়ে হাঁটছিলেন চৈত্রিকা বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বিস্তর অমস্বরে তখন মেঘের ছোটাছুটি খেলায় মক্ত হয়েছে। সাদা রং নয়, বরঞ্চ কালো মেঘ। চৈত্রিকা হুট করেই মনে হলো সবসময় ব্যাগে জায়গা দখল করে রাখা ছাতাটা আজ বাসায় রয়ে গেছে। কখন ধরায় নেমে আসে বৃষ্টি, শুয়ে দেয় সমস্ত কায়ায়, তা তো বলা মুশকিল। ফলস্বরূপ দ্রুত গতিতে পা চালাচ্ছে সে। গলি পেরিয়ে রাস্তা আসতেই একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে তার সন্নিকটে হাজির হলো। বাচ্চাটার হাত ভর্তি লাল হলুদ গোলাপি রঙের জাবেরা। ফুলগুলো বাড়িয়ে দিয়ে মায়াময় কণ্ঠে বলে উঠল, মামিমণি নাও। মামিমণি ডাকটা কর্ণগোচর হতেই স্তব্ধ হয়ে পড়ল চৈত্রিকা। স্থবির দৃষ্টি নিবদ্ধ করে ফুলগুলো হাতে তুলে নেওয়া মাত্রই ছেলেটা চলে গেল কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটিকে উঠে। চৈত্রিকা শত প্রয়াস চারেও গাড়িটিকে কে আসতে তা দেখতে পারল না, কারণ তার দেখার আগে গাড়িটি অদৃশ্য হয়ে চলে গিয়েছিল। না পারলো দেখতে, না পারলো সেই ডাক ফুল দেওয়ার মানে উদ্ধার করতে। মায়ের ডাকে খানিকটা ভটকে গেল চৈত্রিকা। কাজের সাহায্যের জন্য ডাকছেন তিনি। চৈত্রিকা ভাবনা হতে বের হয়ে হতাশ মিশ্রিত শ্বাস ফেলল। জীবনটা কেমন গোলক ধাঁধার পরিণত হয়েছে তার, যা থেকে বের হওয়ার সঠিক পথ খুঁজতে ব্যর্থ সে। আলতো হাসে ছুঁয়ে দিল ফুলগুলো, আনমনেই বলে উঠল, তোমার মনে আছে সাফারাত, শেষ দেখায় বলেছিলাম আমার জীবনে প্রণয়ের আরম্ভটা হোক এক হাত ভর্তি ফুল দিয়ে। তখনও আমার অজানা ছিল সেই কথাটাই হবে আমার তোমার সাথে শেষ কথা। গতকালও কথা হয়েছে, তবে সেই সাফারাত ভিন্ন, তুমি নও। ডাইনিং টেবিলে বসে সাফারাত, দাদা চাচি সকলেই সাফারাতের চেয়ার টেনে দাদির পাশে বসল। দাদির প্লেটে রুটি দিয়ে গভীর কণ্ঠে বলল, এখন যিনি রান্না করে তার রান্নার হাত মোটেও ভালো নয় দাদি, খেয়ে তৃপ্তি পায় না, পাঞ্ছে পাঞ্ছে লাগে। তোমার তো রান্না করার বয়স নেই, আর চাচি আম্মু তেমন একটা ভালো রান্না করতে পারে না। নতুন লোক আনা হবে রান্নার জন্য, তাছাড়া রান্নার পাশাপাশি তোমার দেখাশোনারও কাজ করবে। এমন কেউ মানে তো বউ? তুমি কি বিয়ে করে বউ আনছো ভাই? প্রিয়ন্তীর কথায় মাথা নত করে তুলে শটানো হয়ে বসলো সাফারাত। দুর্বেদ্য হেসে পড়ল, বউ না রান্না করার জন্য লোক আনছি। কেউ কেউ চায় না আমার জীবন সুখ আসুক, সবাই থেকেও একা আমি। যাকে আঁকড়ে ধরবো দিন শেষে দেখা যাবে সেই আমাকে আঘাত করতে প্রস্তুত। সাফারাতের কথা শুনে চাচা চাচি সহ সকলের মুখটা পাংশুটে হয়ে গেল। প্রিয়ন্তী সাফারাতের দৃষ্টি অনুসরণ করে নিজের বাবা মাকে এবং সবার দিকে চাইল। 15 বছর প্রিয়ন্তী খুব একটা না বুঝলেও এতটুকু ঠাউর করতে পারে তার বাবা মার সাথে সাফারাতের সম্পর্ক খুব একটা ভালো নয়। বিশাল এই বাড়িতে অতি কাছাকাছি বসবাস করে, অথচ মনে মনে দূরত্ব 1000 মাইল কিংবা তারও বেশি। সাফারাত হাত ধুয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই সাফারাতের দাদি সুফিয়া বেগম ডেকে উঠলেন, রাজভারী গলায় বললেন, তোমার বাবা ফোন দিয়েছিল, কথা বলতে চাই তোমার সাথে। নিমিষেই চোখ দুটো লাল হয়ে গেছে সাফারাতের, কপালের বৃদ্ধাঙ্গুলি ঘষে বলল, আমার মনে হয় তোমার মোবাইলটা ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। যেই জিনিস
আলতু ফালতু লোকের সাথে কথা বলার জন্য ব্যবহার হচ্ছে, তা তো আমার বাড়িতে থাকতে পারবে না। সাফরাতের ক্রুদ্ধ রোষপূর্ব কণ্ঠে নেমে এলো সুফিয়া বেগম। করুণ চাহনি নিয়ে চাইলেন সাফারাতের দিকে। আপনি কি আজ ডাক্তার দেখাবেন না চৈতির বাবা? তীর্যক চাহনি নিক্ষেপ করেন আহমেদ সাহেব। কণ্ঠে একরাশ রাগ নিয়ে বলে উঠলেন, তোমাকে অনেকবার বলেছি ওই মেয়ের বাপ বলে সম্বোধন করবে না আমাকে। যে মেয়ে আমার ছেলের প্রাণ কেড়ে নিয়েছে সে কখনো আমার সন্তান হতে পারে না। যদি সম্ভব হতো তবে নিজ হাতে গলা টিপে মেরে ফেলতাম। ফাহমিদের চোখ থেকে অশ্রু গড়িয়ে গেল। প্রতিবাদ করে বলল, নিজের ভাইকে কেন মারবে ও? আপনি আজও ভুলটা আঁকড়ে মেয়েটাকে নিঃশেষ করে দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন আমার মেয়েটাকে। দরজার কাছ থেকে সরে এলো চত্রিকা। রুমে এসে পা দুটো ভেঙে বসে পড়ল ফ্লোরে। দুই চোখে জল নেই, কিন্তু রক্তাক্ত কাছে অভ্যন্তরে চত্রিকা যেন অনুভূতি হচ্ছে তার অভ্যন্তরে গড়িয়ে যাচ্ছে তরল লাল রক্ত। যে রক্ত কেউই দেখছে না, কখনো দেখবেও না। বারবার ভুল কি করে ভাঙবে সে? আদেও কি সম্ভব? এত বছর পারেনি, আর হয়তো পারবেও না। চত্রিকা নিজেই তো একটু একটু করে মরছে প্রিয়জনকে হারানোর বেদনায়। চত্রিকা নিজেকে সামলে উঠে দাঁড়ালো। যতবার আত্মার মৃত্যু হোক মেনে নিবে সে, কিন্তু কখনোই ভাঙবে না। অনেক দায়িত্ব আছে তার। বাবা শতবার সশস্ত্রবার অস্বীকার করুক তার সন্তান হিসেবে, কিন্তু সে ঠিকই পালন করে যাবে সন্তানের দায়িত্ব। ছোট্ট একটা কাগজ কি লিখলো, আমি বাইরে যাচ্ছি মা, খুব শীঘ্রই ফিরবো। এই কথাটি বলার জন্য ছুটে গিয়েছিল মায়ের রুমের দিকে। বুক চিরে বেরিয়ে এলো একটা অতি যন্ত্রণা, বেদনা মিশ্রিত শ্বাস, যাকে এক কথায় বলা চলে দীর্ঘশ্বাস। কাগজটা রান্নাঘরের চুলোর কাছাকাছি একটা ছোট্ট পাথর দিয়ে চাপা দিয়ে রাখলো। কোনো এক সময় রেল লাইন থেকে পাথর কুড়িয়ে এনেছিল চত্রিকা নানার বাড়ি বেড়াতে গিয়ে। বর্ষণ হচ্ছে, মুষলধারে বর্ষণ। প্রিয় বান্ধবী মিহিতার হাত ধরে দৌড়ে বাস স্ট্যান্ডের ছাউনির নিচে ফাইনিরা চত্রিকা। আজও ভুলে গেছে ছাতা আনতে। বাসা থেকে বেরিয়ে গেছে রৌদ্রোজ্জ্বল দিন। তারপর মিহিতের বাসা থেকে বের হতেই মাঝ রাস্তায় ঝমঝম করে শব্দ করে নেমে এলো বৃষ্টি। বাস স্ট্যান্ড, তেমন কোনো লোক নেই। ওদের থেকে খানিকটা দূরেই দাঁড়িয়েছে তিনটে ছেলে। হয়তো বাসের অপেক্ষায় নিজেদের দিকে তাকিয়ে মুখটা লজ্জায় চুপসে গেল চত্রিকার। তেমন একটা ভিজেনি, কিন্তু সাদা রঙের জামা হওয়ায় অল্প ভেজাতে দৃষ্টিকটু দেখাচ্ছে খুব। মেয়েটার দিকে তাকিয়ে দেখলো ওর ড্রেস ভিজলেও খারাপ দেখাচ্ছে না। কালো রঙের হওয়ায় দারুণ হয়তো। পাতলা ওড়না দিয়ে যতটুকু পারো নিজেকে ঢেকে নিল চত্রিকা। অপেক্ষা এখন বর্ষণ মুক্ত প্রকৃতির। মেয়েদের সাথে টুকটুকে কথাই নগ্ন হলো। আচমকা বাম হাত কারোর হিমশীতল স্পর্শ কেঁপে উঠল বক্ষস্থল। ভয়ার্থ চোখে পাশে তাকালো। কাউকে দেখতে না পেয়ে অবাক হল প্রচণ্ড। শরীরটা অনুভূতি করছে সে। মিশে নয়, কেমন করে হয়। পরক্ষণে ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস পড়তে চকিতে ঘুরে তাকালো। পরিচিত মুখের আঁখি যুগল ভেসে উঠতেই চত্রিকা হতবাক হয়ে পড়ল। কণ্ঠনালী হতে অস্পষ্ট বেরিয়ে এলো, সাফরাত দাঁড়িয়ে আছে সামনে, অতি নিকটস্থ। মুখভঙ্গি তার নির্লিপ্ত নির্বিকার। চত্রিকা আংশিক সাফারাতের এতটা সান্নিধ্য মেনে নিতে পারছে না। দুপা পিছিয়ে গিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠল, আপনি এখানে কি করছেন? সাফরাত নিরুত্তর থেকে গায়ের জ্যাকেটটা খুলতে শুরু করলো। খোলামেলা রাস্তায় মানুষের সামনে সাফরাতের এমন কাজে হতভম্ব চত্রিকা। কণ্ঠে তেজ ধরে রেখে পুনর্বার প্রশ্ন করল, কথা বলছেন না কেন? আপনি আমার একক কাছে কি করছিলেন? দেখেছিলাম। তীক্ষ্ণ প্রশ্নের সাদামাটা উত্তরে ভড়কে গেল চত্রিকা। কপাল কুঁচকে বলে উঠল, মানে? সাফরাতের চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। গায়ের জ্যাকেটটা চত্রিকার দিকে বাড়িয়ে দিয়ে নিরলস ভঙ্গিতে জবাব দিল, আপনি দেখছিলেন? আমরা দেখছিলাম। আপনি কি এতটাই গর্ধব? কথায় আছে আক্কেলকে ইশারা এবং বেক্কেলকে ধাক্কা। আপনি কোন কাতারে পড়েন, আক্কেল নাকি বেক্কেল? সাফরাত কথায় মাথায় ঝিমঝিম করে উঠল চত্রিকার। নজর সরিয়ে সামনে তাকাতে দেখতে পেল ছেলে তিনটে পাশাতে পিছন থেকে দাঁড়িয়ে আছে। কখন এলো মিহিতার সাথে কথা বলার খেয়ালই ছিল না। নিজের দিকে চেয়ে আবারও লজ্জায় চুপসে গেল। গায়ে জামা লেপটে গিয়েছে, খুব বাজে দেখাচ্ছে। ছেলেগুলো একা নয়, সাফারাত নিজেই তো তাকে দেখল। চত্রিকা সাফারাতকে কতগুলো তিক্ত কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করলো। পরমুহূর্তে অপমান আঘাত সাময়িক সময়ের জন্য ভুলে নিজের স্বার্থ সম্মান রক্ষার্থে তড়িঘড়ি করে জ্যাকেটটা হাতে নিয়ে গায়ে জড়িয়ে ফেলল। মনে মনে দৃষ্টিও দৃঢ় প্রতিজ্ঞা করলো এই শুভ্র রকমের ড্রেসটা পরে আর কখনো বের হবে না সে, কখনোই না। নবজাতক এই ঘটনা তার সাদা রঙের পছন্দটাকে কালো রঙে ঢেকে দিল হুট করে। মেয়েতে এত সময় অবধি ছিল নীরব দর্শক। তার মাথার উপর দিয়ে যাচ্ছিল সব কিছু। চত্রিকা সাফরাতের হাত থেকে জ্যাকেটটা ছিনিয়ে নিয়ে গায়ের উপর দেওয়ার বিষয়টা তার মাথায় ঢুকলো। মৃদু হাসল সে। পরক্ষণে অবাক স্বরে জিজ্ঞেস করে উঠল, স্যার আপনি এখানে? সাফরাত হাতের ঘড়ির দিকে এক পলক চেয়ে মিহিতার দিকে দৃষ্টি রাখল। পানিতে ভিজে গেছে ঘড়িটা। স্বাভাবিকভাবে জবাবে বলল, মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, ড্রাইভার ঠিক করে নিয়ে আসবে। তত সময় অবধি অপেক্ষা করা পসিবল না, তাই ভাবলাম
বাস ধরে বাসায় চলে যাব। বাই দ্য ওয়ে, আপনার বাসা আমার বাসার জন্য নিউ কুক নিয়ে আসার কথা ছিল। জি স্যার, একটু পরেই যাব। আর কিছু না বলল না সাফারাত। চৈত্রিকার কাছ থেকে দূরে সরিয়ে রইল বাসের অপেক্ষায়। চৈত্রিকা আর চোখে অবলোকন করে যাচ্ছে দূরের সাদা গেঞ্জি পরা দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবককে। ভুল করেও একটিবার তাকাচ্ছে না সাফারাত। দৃষ্টি তার বৃষ্টির প্রতি ফোটায় ফোটায়। চৈত্রিকার মনে হচ্ছে আরও একটাবার বেহায়া হয়ে উঠুক মন, আরও একটাবার সাফারাতের কাছে অনুরোধ করুক চেনার। সময় একটা মানুষকে কি করে এত পাল্টে দিতে পারে। বাসে এসে থামতেই সাফারাত পা বাড়িয়ে উঠতে গিয়েও ঘাড় কাত করে চৈত্রিকার দিকে তাকালো প্রখর দৃষ্টিতে। দৃষ্টির প্রখরতা কেমন মাদকতা মিশানো ছিল, যা বাধ্য করলো চৈত্রিকার হৃদস্পন্দন বাড়াতে। চৈত্রিকা নিজের দিকে একবার চাইল, অতঃপর গা থেকে জ্যাকেটটা খুলে দিয়ে সাফরাদের বাধা দিয়ে বলে উঠল, জ্যাকেটটা বাসায় পৌঁছে দিবেন। একবার তাড়িয়ে দিয়েছিলেন বলে দ্বিতীয়বার আমার বাড়িতে পা রাখবেন না বলে এমন নিয়ম তো নেই। আপনার আঁকড়ে ধরে রাখতে পারলে সুখ পালিয়ে যাবে। মাঝে মাঝে বুঝে নিতে হয় সময়ও বড় নিষ্ঠুর। কথাটা বলে ছেলে দিয়ে তিনটিকে উদ্দেশ্য করে গলা উঁচিয়ে বলল, আপনারা বোধ হয় বাসের অপেক্ষা করছিলেন। বাস তো চলে যাবে, যাবেন না? ছেলে তিনটি একে অপরের মুখ চাওয়াচুই করলো। সাফরাত দৃষ্টি দেখে বিলম্ব না করে উপড়ে পড়ল বাসের চোখের আড়ালে হয়েছে সেই কখন, কিন্তু চৈত্রিকা তখনও তপ্ত খেয়ে দাঁড়িয়েছে স্থির। সাফরাতের কথায় কেমন রহস্য ছিল, চৈত্রিকা বুঝতে পারছে না একদম। রহস্যজনক বার্তা আছে তার কাছে বিরক্ত লাগে। এসে ভাবতেই মন মস্তিষ্ক অসাড় হয়ে পড়ে। সাফরাতের বলা অপমান আঁকড়ে ধরে রাখলে সুখ পালিয়ে যাবে। বাক্যটাকে তুচ্ছতাচ্ছিল্য করা হওয়ায় উড়িয়ে দেওয়া চৈত্রিকা তার জীবনে আবারও সুখ মনে মনেই বলল, আমার সুখের অসুখ হয়েছে, সে এক বিরাট অসুখ। জ্যাকেট থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ নাকে এসে ধাক্কা দিচ্ছে। দুচোখ বুঝে ফেলল চৈত্রিকা। গভীরভাবে ঘ্রাণ নিতে টেনে নিতেই স্মৃতির পাতায় ডুবে গেল মন। এই তো প্রথম যেদিন পাশাপাশি বসছিল চৈত্রিকা এবং সাফরাত, সেদিনেই মন মাতাল করা ঘ্রাণটা পেয়েছিল। বিমুগ্ধ নয়নে চেয়ে কৌতূহলবশত বলেই ফেলল, তোমার পারফিউমের ঘ্রাণটা তো খুব মিষ্টি সাফারাত। সাফরাত স্মিত হাসল। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমার মা এই পারফিউমটা দিয়েছেন। ঘ্রাণটার চেয়ে খুব মিষ্টি আমার মা। এতদিন নিয়ে যাকে যাব আমাদের বাসায় আমাদের মায়ের সাথে দেখা করতে। চৈত্রিকা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। একই মানুষ, একই পারফিউম, পার্থক্য শুধু আচরণে। বর্তমান সাফারাতের মুখ জুড়ে কেবল গভীরতার ছাপ। আচরণ কেমন ধারালো, তীক্ষ্ণ, রাগান্বিত। দৃষ্টির বিদায় নিয়েছে ধরনীর হতে কিছু সময় পূর্বে। গায়ে জ্যাকটা ভালোভাবে ছড়িয়ে উল্টো পথে হেঁটে চলেছে চৈত্রিকা। ঠান্ডায় ফর্সা চেহারা ফ্যাকাশে রক্তশূন্য। মিহিতা দৌড়ে কাছাকাছি এলো। হাঁপিয়ে গেছে মেয়েটা চৈত্রিকার পিছু পিছু হাঁটতে হাঁটতে। যখনই পাশাপাশি হচ্ছে তখনই চৈত্রিকা পায়ের গতি বাড়িয়ে পিছু পিছু ফেলে দিয়েছে তাকে। আচমকা চৈত্রিকার এমন আচরণে তার মাথা ঠুকছে না। বড় বড় শ্বাস ফেলে চৈত্রিকার হাতটা চেপে আটকে ধরল দিল। ক্লান্ত কণ্ঠে বলে উঠল, এমন করছিস কেন চৈতি? আর বাড়ির দিকে যাচ্ছিস কেন? হঠাৎ কি হয়েছে তোর? আমি চাকরিটা করব না মিহি, তাই তোর স্যারের বাড়িতে যেতেও ইচ্ছুক নই। চৈত্রিকা অগ্রহহীন দৃষ্টিতে তাকে প্রত্যুত্তর করে। মিহি আতকে উঠে বলে উঠল, পাগল হয়েছিস চৈতি? একটা বছর ধরে ধন্য হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছিস, অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়ে আর পড়লি না। ইন্টার পাশে আজকাল জব হয় না, তুই নিজেও জানিস। পরিবারের অবস্থা দেখে লেখাপড়া ছেড়ে দিয়েছিলি। তোর বাবার অবস্থার কথা মনে আছে তোর? মুহূর্তেই করুণ চাহনি নিক্ষেপ করল চৈত্রিকা মিহির দিকে। আহমেদ সাহেব প্রায় বছরখানেক আগেই বাম হাত হারিয়েছেন একটি অ্যাক্সিডেন্টে। তখন থেকে তিনি অসুস্থ হয়ে পড়ছেন। দুবার হার্ট অ্যাটাক করছেন উনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় বাবার দেওয়ার সম্পদ খুব বেশি নয়, এবং যা ছিল তা বেছে নিজের চিকিৎসা চালাচ্ছেন, সংসার চালাচ্ছেন। কাজ করার মতো সামর্থ্য তার নেই। চৈত্রিকার দায়িত্ব তিনি নেননি। তবে ভদ্রমহিলা টুকটাক মেয়েকে টাকা দিতেন পড়ালেখা চালাতে। একটা সময় চৈত্রিকা নিজে এক দুইটো টিউশনি করানো শুরু করেন। টিউশনি 4000 টাকা দিয়ে তো আর সংসার চলে না। সংসারের খরচ, বোনের লেখাপড়া খরচ, বাবার চিকিৎসা সব মিলিয়ে বাধ্য হয় নিজেকে পড়াশোনা ছেড়ে দিলে চৈত্রিকা। লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝেই বাবার ওষুধ কিনে দেয় ফাহামিদের কাছে। বাসা ভাড়াও আটকে আছে 2 মাসের। আজ সকালে বাড়িওয়ালা বলে গেছেন ভাড়া ক্লিয়ার না করলে বাসা ছেড়ে দিতে হবে শীঘ্রই। তারপর কোথায় থাকবে পুরো পরিবার? বস্তিতে নয় তো ফুটপাতে। তাছাড়া তো আর উপায় নেই। ছেলেটা দাদার দেওয়া যেই ভিটেটা ছিল তাও চৈত্রিকার দাদার দেওয়া একটুখানি সম্পত্তি। বাবা চৈত্রিকার সাহায্য নিবে না, তবুও নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে সে চায়। কিন্তু যে বাড়িতে সে অপমানিত হয়েছে সেই বাড়িতে কখনোই যাবে না।
যাবে না সাফরাত নামক ভালোবাসার মানুষটার কাছে সন্নিকটে। কে চায় নিজ থেকে আগুন জ্বালাতে? চৈত্রিকার কাছে সাফরাতের থেকে কাছাকাছি থেকে তার ভালোবাসা না পাওয়া জ্বলন্ত আগুনে পুড়ে সারকার হয়ে যাওয়ার চেয়ে কম নয়। আচ্ছা সাফরাত কি কখনো জানবে তাকে ভালোবাসে চৈত্রিকা? চৈত্রিকা নিজেও তো জানে না সাফরাত তাকে ভালোবাসে কিনা। চক্ষুদাই বুঝে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে আবারও তা মুক্ত করে দেয় চৈত্রিকা। ধাতস্থ করে নিল নিজেকে। মিহিতা দিকে তাকে শক্ত গলায় বলে উঠল, মাথায় আছে আমার, কিন্তু তোর অফিসের বসের বাড়িতে আমার পক্ষে জব করা সম্ভব না। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না চৈত্রিকা। মিহিকে ফেলে চলে এলো বাসার কাছাকাছি। গেটটা দিয়ে ঢুকেই গেলে দারোয়ান মুখ কালো করে বিচলিত কণ্ঠে বলে উঠল, তোমার বাবারে হসপিটালে লইয়া গেছে, অবস্থা ভালা না, গাড়ি চাপা দিছে, জলদি হসপিটালে যাও। চৈত্রিকার চোখের সামনে কালো আধার সেয়ে গেছে নিমিষেই। কথাটা কর্ণে প্রবেশ হওয়া মাত্রই কেঁপে উঠল ঝাঁকুনি দিয়ে। কোনো কিছু না ভেবে উদ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করছে। প্রিয়ন্তীর মা চিৎকার করে কাঁদছে। প্রিয়ন্তী ভয়ে দাদির বুকে মুখ লুকিয়ে রেখেছে। সাফারাত চাচি এবং দিহান মিলে চেষ্টা করেও থামাতে পারছে না সাফারাতকে। বেধড়ক মারছে সাফারাত তার বড় চাচা ভাই পিতাকে মেঝেতে ফেলে। আর একটু মারলেই নিঃশ্বাস ভঙ্গ দিবে হয়। সাফারাত যে হিংস্র হয়ে উঠছে অতিশয় রাগে বশীভূত সাফারাতের এই রক্তটা রূপ দেখে খুব ভয় পায়। দিহানও আতকে ওঠে মাঝে মাঝে। উপায়ন্তর না পেয়ে পুলিশকে ফোন দিল তৎক্ষণাৎ। হলদে নিয়ন আলো ছড়িয়েছে একটুখানি জায়গা জুড়ে। সুদূর গাঢ় অনামিষার ভিড়। হাসপাতালে করিডোরে একপাশে দাঁড়িয়ে বাহিরে দৃষ্টি মেলে দেখছে চৈত্রিকা। বাইরে অসংখ্য মানুষের আনাগোনা চলছে। কেউ কেউ প্রিয়জনের টানে ছুটে আসছে হাসপাতালের দিকে, তো কেউ আবার সোজা রাস্তা ধরে হেঁটে চলেছে নিজ নিজ গন্তব্যে। চৈত্রিকার চোখ বুঝে ক্লান্তির নেশামাত্র নেই, দৃষ্টি অনুভূতি শূন্য। অথচ দেহের অভ্যন্তর হৃৎপিণ্ড নামক স্থানে বিষেদের ছড়াছড়ি। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়তেই জানালায় ভেসে ওঠে মিমের প্রতিবিম্ব। মিম নিচু বিষণ্ণ কণ্ঠে বলে উঠল, বাবার চিকিৎসার এত টাকা কে দিল আপু? কে পুরো 40,000 টাকা দিয়ে আমাদের সাহায্য করলো? জানি না মিমু। নিরলস ভঙ্গিতে জবাব দিল চৈত্রিকা। তার এই মুহূর্তে কারোর সাথে একটা শব্দ উচ্চারণ করার ইচ্ছা বা আগ্রহ কোনোটাই নেই। তবুও মুখ খুলে জিজ্ঞেস করল, মা কোথায়? বাবার কেবিনে বসে আছে। বাবার জ্ঞান ফিরেছে? হুম। চৈত্রিকার বাবা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন। পা দুটো অকেজ হয়ে পড়ছে। বিছানায় শুয়ে কাটাবে নাকি ওনার বাকি জীবনটুকু? না জানি আল্লাহ কোন কর্মের শাস্তি দিচ্ছেন ওনাকে এতটা কঠিনভাবে। চৈত্রিকার ইচ্ছে করছে তার বাবার সবটুকু কষ্ট নিজের মধ্যে নিতে। বাবার এত যন্ত্রণাদায়ক জীবন মেনে নিতে পারছে না সে। তীব্র কষ্টে ছেয়ে যাচ্ছে ভিতরটা। হাসপাতালে যখন পৌঁছালো ফাহমিদা কাঁদতে কাঁদতে বলল, একটা টাকাও নেই হাতে। ডাক্তার তো টাকা ছাড়া চিকিৎসা করাবেন না। আহমেদ সাহেবকে ফেলে রাখা হয়েছে করিডোরে, শুয়েও দেখছেন না ডাক্তাররা। চৈত্রিকার মায়ের কথাগুলো শুনে যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে অধিক যন্ত্রণা ছড়িয়ে পড়ছে বুকের মধ্যিখানে। বাবা রক্তাক্ত নিথর দেহখানি দেখে কয়েক মুহূর্তের জন্য নিজেকে নিষ্পলক চেয়েছিল বাবার মুখের দিকে। গালে লাল রঙা ছোঁয়া ছিল আহমেদের। মেয়ের একটুখানি ভাঙেনি তখন। কাজল মাখার নেত্রে টলমল করেনি জল। ওই সময় চৈত্রিকা শুধু অনুভব করছে দুনিয়ার কত আধার এবং আধারে বসবাস করা নিঠুর নিকৃষ্ট মানবের। টলমল পায়ে ডাক্তারের কেবিনে গিয়ে অনুরোধ করে চিকিৎসা শুরু করার জন্য, কিন্তু ডাক্তার সাব জানিয়ে দেয় তাদের হাসপাতালে অগ্রিম অর্ধেক পেমেন্ট না করলে ট্রিটমেন্ট শুরু করতে পারবে না তারা। এটা কোনো নিয়মে মানুষের জীবন বাঁচানো অগ্রিম পেমেন্ট করতে হবে। হাসপাতাল নাকি কসাইখানা। চৈত্রীর কাছে মনে হলো না এটা কসাইখানা। এখান থেকে বাবাকে নিয়ে যাওয়াই উত্তম, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। চৈত্রিকা ব্যাগে থাকা 5,000 টাকা জমা দিলে গেল। এই টাকাটা আজ ধার নিয়েছে মেয়েদের কাছ থেকে। বাড়িওয়ালার 1 মাসের ভাড়া ক্লিয়ার করে দিবে ভেবে, কিন্তু বিপদ যেন সর্বদা ঘাড়ে চেপেই বসে থাকে চৈত্রিকাদের। চৈত্রিকা যখন রিসেপশনে টাকা জমা দিতে গেল তখনই রিসেপশনে কর্মরত মেয়েটা বলল, ম্যাম, মাত্র একজন পুরুষ আপনার বাবার নামে টাকা জমা দিয়ে গেছেন। আপনার বাবার অপারেশনের সম্পূর্ণ পেমেন্ট করেছেন। মেয়েটা কথা শুনে হতবম্বী হয়ে পড়ল চৈত্রিকা। অন্য কেউ তার বাবার অপারেশনের টাকা দিয়ে সেটা যেন অবিশ্বাস্য। কণ্ঠে একরাশ বিষণ্ণতা নিয়ে বলে উঠল, কে দিয়েছে? নাম বলেনি উনি, দেখতে লম্বা এবং সুদর্শন ছিলেন। চৈত্রিকা প্রচণ্ড চমকালো। এই আকাশসম চমকের দেখা মিলল চৈত্রিকার মুখশ্রীতে। কে হতে পারে? এই শহরে পরিবারের তার আর পরিচিত বলতে হাতে গোনা কয়েকজন, তবে তারা একটাও নিকটবর্তী নয় যে অগ্রসরে সাহায্য করে বেড়াবে। পরিবারের পর চৈত্রিকা নিজের সবচেয়ে কাছের বলতে এত বছর ধরে মিশে হলেও সাফরাতকেই ধরে রেখেছে। আচ্ছা, সাফরাত দেয়নি তো? পরক্ষণে চৈত্রিকার মন উদার যত হওয়া ভুলভ্রান্ত কাঁচানায় টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। যেই স্ত্রীটাকে তাকে চেনে না বলে সাজেশন না করে, অস্বীকার করে তাকে, সে কেন তার বাবার জীবন বাঁচাতে সাহায্য করে
হাত বাড়িয়ে দিবে। চৈত্রিকার মন বলছে কেউ তো আছে যে গত কয়েকদিন যাবৎ অদৃশ্য হয়ে তাকে নিজের মাঝে আলিঙ্গন করে নিতে যাচ্ছে। কোনো স্বার্থবিহীনকে নিজেকে আড়াল করে রেখে চৈত্রিকা তা কেন ফুল দিবে, সাহায্য করবে? দুটো মানুষ এক, ফুল দেব এবং আজকের টাকা দেওয়ার মানুষটা ভিন্ন ঠেকছে না চৈত্রিকার নিকট। তবে তা এতটুকু সত্য ফলাবে জানে না সে। কাঁধে আলতো কারোর স্পর্শ অনুভব করতেই চৈত্রিকা নড়ে চড়ে উঠল। মিম জ্যাকেটটা হাতে নিয়ে ভুরু কুচকালো। এটা তো ছেলেদের জ্যাকেট মনে হচ্ছে, কিন্তু তার বোনের কাছে কি করে এলো? নিজের জানার আগ্রহ দমিয়ে রাখতে পারলো না মিম, বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো, এটা কার জ্যাকেট আপু? তোমার গায়ে ছিল কেন? দেখে তো মনে হচ্ছে কোনো ছেলের। চৈত্রিকা জানালার কাছ থেকে সরে এলো, মিমের হাত থেকে জ্যাকেটটা নিয়ে বসে পড়ে করিডোরে রাখা বেঞ্চে। মিমও পাশে বসে পড়ল। বোনের বিষাদের ভরপুর মুখখানা দেখে পীড়া হচ্ছে তার। তুই যখন ক্লাস 9-এ পড়িস তোকে সাফারাতের কথা বলেছিলাম, মনে আছে তোর? মিম কিছুক্ষণ ভাবনায় মগ্ন হলো, তারপর তত্তর করে বলে উঠল, তোমার বেস্ট ফ্রেন্ড সাফারাত ভাইয়ের কথা বলছো? মিম খুশিতে আত্মরা হয়ে উঠল। সে জানে তার বোনের মনটা কতটা ভালোবাসা জমে আছে সাফারাতের জন্য। যদি সাফারাত ফিরে আসে তবে তার বোনের জীবনে সুখের কমতি হবে না কোনো কালে। চৈত্রিকা তাদের অতীতের সোনালি স্মৃতিগুলো খুব সুন্দরভাবে ব্যক্ত করছে তার কাছে, যা শুনিয়ে মিম এক বাক্যে বলেছিল, সাফারাত ভাই বোধহয় তোমাকে ভালোবাসে আপু। কিন্তু চৈত্রিকা নাকচ করে বলে, হতে পারে ঘনিষ্ঠ বন্ধু হওয়ার কারণেই এতটা পজিটিভ ছিল। অথচ মিম মানতে নারাজ, আজও মানতে নারাজ সে। সাফারাতকে সে কখনোই দেখেনি, তবে বোনের মুখ থেকে প্রশংসা শুনছে ব্যাপক। বাবার জন্য মনে পুষে রাখা দুঃখকে কিছুক্ষণের জন্য চাপা দিতেই আনন্দপূর্ণ স্বরেই বলল, তুমি কি সাফারাত ভাইকে খুঁজে পেয়েছো আপু? খুঁজে তো সেদিনই পেয়েছি যেদিন দিহান নামের ছেলেটা তার মাকে নিয়ে দেখতে এসেছিল। পাত্রের পাশে বসা ওর বন্ধু ছিল সাফারাত, আর এই জ্যাকেটটাও সাফারাতের। একের পর এক সে আজ পর্যন্ত সাফারাতের প্রত্যেকটা আচরণ সম্পর্কে বলল চৈত্রিকা। বলতে গিয়ে গলা ধরে আসছিল তার, কথাগুলো বারবার আটকে যাচ্ছিল, ভিতরে জমায়েত উষ্ট্রকণার দলা পাকিয়ে যাচ্ছে কণ্ঠনালীতে। নিমিষেই মিমের দীপ্ত চেহারা এক ফালি কালো মেঘ এসে হানা দিল। ফর্সা চেহারা স্পষ্ট বেদনার ছাপ সাফারাতের মধ্যেই। হয়তো তার বোনের কপালে সুখ দেখা মিলত। আজ মনে হচ্ছে চৈত্রিকা এক অভাগী, তার বিষাক্ত জীবনে সুখের কোনো জায়গা নেই। আজকে আছে কেবল যন্ত্রণা, অপমান, আঘাতের জন্য অফুরান্ত স্থান। আজ মেহুলের কথা বড্ড মনে পড়ছে। আমার কারণেই আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। সেদিন যদি আমি জেদ ধরে আমি মেহুলকে নিয়ে না যেতাম, আজও আমাদের পাশে থাকতো। তোর মাথার ওপর তোর বড় ভাইয়ের হাত থাকতো। বাবার একটা ছেলে আছে বলে গর্ব করতে পারতেন বাবা। আর আমিও কখনো বাবার চোখে দোষী হয়ে থাকতাম না। চাইলেও এখন আর বাবার বুকে মাথা রাখতে পারি না আমি, ছোটবেলার মতো করে। বাবার চোখে চশমাটা পরিয়ে দিয়ে বলতে পারি না, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি। আমার এই কপাল পোড়ার জন্য শুধুই আমি দায়ী। নিজেকে শক্ত করে ধরে রাখার চৈত্রিকার অক্ষিকটর হতে শেষমেশ গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। মিমের আক্ষিদয় হতে বিনা বাধাই পড়ছে অশ্রু। মেহুল তার থেকে 4-5 বছরের বড় ছিল বয়সে। বড় বোনের প্রতি বাবার অবহেলার কারণ জানতে চেয়েছিল একদিন মিম। সেদিন ফাহমিদা কাঁদতে কাঁদতে বলেছিল চৈত্রিকার যখন 8 বছর বয়স তখন মেহুলের মৃত্যু হয়। চৈত্রিকার অসতর্কতার কারণেই বশত, হয়তো মৃত্যু আল্লাহর হাতে। চৈত্রিকা নিজেও ছোট ছিল, তাকে দোষ দেওয়া যায় না। সিলেটে থাকায় বাড়িতে পাশে নতুন 3তলা বিল্ডিংয়ে ঢুকছে চৈত্রিকার দূর সম্পর্কের কাকা। চৈত্রিকাদের তখন টিনের ঘর। ছোট চৈত্রিকা এক বিল্ডিং থেকে ভীষণ খুশি হয়েছিল। মাঝে মাঝে যেত ওই বাড়ির মেয়ের সাথে খেলতে। মেহুলের জন্ম হওয়ার পর মায়ের থেকে মেহুলের নিজের কাছেই রাখত বেশি চৈত্রিকা। যেখানে যেত সেখানে সাথে করে নিয়ে যেত, জেদ ধরত। টানা অনেকদিন 4-5 বছরে মেহুলকে নিয়ে ছাদে খেলতে গিয়েছিল। এতে বাবা অনেকবার নিষেধাজ্ঞা জারি করছে, অসাবধানে কিছু একটা হয়ে যেতে পারে। তাই চৈত্রিকাকে বারবার বলছে যাতে ছাদে খেলতে না যায়। কিন্তু অবোধ চৈত্রিকা আমলে নেয়নি তা। বাবার থেকে লুকিয়ে মেহুলকে নিয়ে ছাদে গিয়েছিল। সেই যাওয়া ছিল মেহুলের দিনের শেষ যাওয়া। সন্ধ্যার প্রহর চলছিল। চৈত্রিকা মেহুলকে একপাশে বসিয়ে রেখেছিল, খেলছিল। ছোট্ট মেহুল উঠে কখন কিনারায় চলে এলো তা চোখে বেঁধেনি চৈত্রিকার। আজ তক্ষণে দেখলো ছাদের রেলিং না থাকার দরুন মেহুল ছিটকে পড়লো উঁচু হতে ভূমিতে। নরম কোমল একটুখানি দেহটা থেতলে গিয়েছিল প্রায়। ছোট্ট চৈত্রিকা স্তব্ধ হয়ে গিয়েছিল কিছু সময়, পরমুহূর্তে জোরে চিৎকার করে ওঠে এবং জ্ঞান হারায়। সেই দিন হতেই বাবার চক্ষু বিষ চৈত্রিকা। সেই দিন যদি বাবার কথা মানত তবে আজকের পরিস্থিতিতে চৈত্রিকা সবাই হয়তো ভিন্ন হতো। কলিজা ছিঁড়ে যাচ্ছিল চৈত্রিকার। মিমের ভেতর হতে কষ্টদায়ক নিঃশ্বাস বিমোচন হলো বাহিরে। বাবাকে দেখতে ইচ্ছে হচ্ছিল চৈত্রিকার। বসা থেকে উঠে দাঁড়ালো। কেবিনের দরজা কাঁপতে কাঁপতে হাত দিয়ে ঠেলতে গিয়ে থমকে গেল। ঢুকলো না ভিতরে।
বাবার এই হুঁশ নেই, তবে আংশিক যদি চক্ষু মেলে, যদি উত্তেজিত হয়ে পড়ে তাকে দেখে। বাবা ছেলের হত্যাকারী, সে হত্যাকারী নিজের আপন ভাই। বাবা দেওয়ার আঘাত তো মেহুলের সেই বিধ্বস্ত থেতলে যাওয়া দেহটার হাতে খুবই নগণ্য, খুবই। পুলিশ স্টেশনের সামনে গাড়ি ব্রেক কষল সাফারাত। বসা থেকে দিহান আতঙ্কিত স্বরে বলে উঠল, তুই কি বুঝতে পারছিস সাফারাত? তুই কি করতে যাচ্ছিস? আপন চাচাতো ভাইয়ের জীবন বরবাদ করে দিচ্ছিস তুই। সাফারাত হাত মুঠো করে সিট গা এলিয়ে দিল। ক্লান্ত অবিশ্রান্ত নিঃশ্বাস ত্যাগ করে রেশপূর্ব কণ্ঠে বলে উঠল, তো চাস্তো ভাই যদি তোকে দুবার মারার চেষ্টা করে তো তোর অস্তিত্ব মিটিয়ে দিবে, তাহলে তুই কি তোকে ছেড়ে দিবি? তুই ছেড়ে দিলেও আমি তো এত মহৎ না রে ভাই। সরি টু সে, নরম হৃদয়ে সাফারাত মারা গেছে তার মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে। আমার মা হয়তো অজ্ঞাত ছিল নিজের হাতে আগলে রাখা পরিবারের শয়তানি মুখোশ তাতে। দাদি ব্যতীত কেউই ভালোবাসার হাতটা বাড়ায়নি আমার দিকে এই পরিবারে। এমন মানুষগুলো আম্মু নিজের ছায়াতলে জায়গা দিয়েছে, যারা কিনা তার ছেলেরই প্রাণ কেড়ে নিতে দখল করতে চায় সর্বস্ব। ধ্যান সংকুচিত নয়নে তাকালো সাফারাতের মুখের দিকে। গাঢ় তমস্যার আবসা আবসা আলোতে স্পষ্ট দেখতে পারছে না সে সাফারাতের চেহারাটা, তবুও সাফারাতের মুখভঙ্গি বোঝার আপ্রাণ চেষ্টা করছে। বিষণ্ণ মলিন কণ্ঠে বলে উঠল, চৈত্রিকাকে সেই দিন এভাবে অস্বীকার করা ঠিক হয়নি তোর সাফারাত। তুই ওকে আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে ভুল করেছিস। মেয়েটা প্রচণ্ড আঘাত পেয়েছে। সঙ্গে সঙ্গে সাফারাত সুদীর্ঘ ভারে নিঃশ্বাস দিহানের কর্ণকর এলো। মাথা উঠিয়ে সোজা হয়ে বসল সাফারাত। নিষ্প্রভ স্বরে প্রত্যুত্তর দিল, তার চেয়ে অধিক আঘাত আমি পেয়েছি। প্রতিনিয়ত কষ্টে জর্জরিত হচ্ছে আমার মন। কলেজ জীবনের সেই অভিমানকে আঁকড়ে এত বছর দূরে থেকেও তো পারলি না থাকতে। ঠিকই চলে এলি ওর টানে। তাহলে এখন কেন আঘাত করছিস ওকে? সাফরাত গাড়িতে যা আলো জ্বালিয়েছে রক্তিম দৃষ্টি তাক করল দিহানের পানে। ঠোঁট বাঁকিয়ে অল্প হেসে বলল, অভিমান আছে তাই বলে ওকে আমার আঘাত করতে সাধ্য নেই। পুনরায় গভীর স্বরে বলল, সেই দিন নিরুপায় ছিলাম আমি। বিন্দুমাত্র কেউ আমার দুর্বলতা আঁচ করতে পারলে ওকে ছেড়ে দিত না। তবুও আমার অর্জুন বাবার এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল। পৃথক সন্দেহের উপর ভিত্তি করে ওকে আঘাত করে, ওর পরিবারকে আঘাত করে আমাকে ভেঙে দিতে এসেছিল। তখন তো আমি জানতাম না আমার উপর দুইবার অ্যাটাক পৃথক করেছিল। তা আজকে যখন জানলাম তখনই তুই জানলি চৈত্রের বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও পৃথকে গাড়ির নিচে। ধ্যান সূক্ষ্ম একটা নিঃশ্বাস ফেলল। আজ অফিস হতেই ফেরার পথে সে নিজে চোখে দেখেছে একটা গাড়ি ইচ্ছাকৃতভাবে একজনকে লোককে ধাক্কা দিয়েছে, যার ফলে লোকটা তাল সামলাতে না পেরে রাস্তায় ছিটকে পড়েছে। দিহান তড়িগড়ি করে গাড়ি থেকে নেমে আসার আগেই গাড়িটা লোকটার পায়ের উপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। হতবম্ব দিশেহারা হয়ে পড়ল দিহান। গাড়ির দিকে তাকিয়ে ভালো করে লক্ষ্য করতে দেখল সাফারাতের চাস্তো ভাই পৃথক ড্রাইভ করছে। দ্বিধাদ্বন্দ্বিত হয়ে পড়ছিল সে। গাড়ির পিছনে সুপ্তিকেও থেমে গেল। পিছনে সে দেখল ইতিমধ্যে অনেক লোক জড়ো হয়ে গেছে। ভিড় ঠেলে কিছুতে এগিয়ে এসে হালকা রক্তমাখা মুখটা চিনতে একটু অসুবিধা হয়নি তার। প্রথম থেকে সে চৈত্রিকার বাবার মুখটা স্মৃতিতে গেঁথে নিয়েছিল, তাই মাত্র 1-2 দিনের ব্যবধানে ভুললও না। সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় যাবে কি না ভেবেও যায়। গাড়িতে উঠে সোজা চলে এলো সাফারাতের বাড়ি। সাফারাত তখন পৃথকের কলার ধরে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। দিহান আগে থেকে সাফারাতের এমন কাণ্ডের কারণ খুঁজে পাচ্ছিল না। বিচলিত স্বরে বলে উঠল, চৈত্রিকার বাবাকে পৃথক গাড়ি চাপা দিয়েছে সাফারাত, তুই সেটা জানিস? সাফারাত একটুও শব্দ করেনি। একবার ঘাড় কাত করে চাইলে শুধু। এই মুহূর্তের জন্য ভটকে যায় দিহান। তার বলা কথাটা সাফারাতের অগ্নিজোড়ায় আগুন জ্বলে উঠছে যেন। অতঃপর এলোপাতাড়ি মারতে শুরু করে পৃথককে। কেউ যখন থামাতে পারছিল না, দেখছিল অবস্থা খুবই বেগতিক, তখন উপায় না পেয়ে পুলিশকে ফোন দেয় দিহান। কারণ পৃথক মারা গেলে সাফারাতের বিষাক্ত বিষাদভরা জীবনটা আরও দুর্বিষহ হয়ে উঠবে। দিহান ভেবেছিল উক্ত কারণে হয়তো সাফারাত মেরেছিল, কিন্তু দিহান তখন একদমই বুঝতে পারেনি এই কারণ হতে পারে যোগ হয়েছে পৃথক পূর্বে করা কর্মফলের সাথে। দিহান ভালো করে ভাবনাভঙ্গ করে দ্রুতবেগে বলে উঠল, সেদিন চৈত্রিকা আমার অফিসে না এলে তো তোর অতীতের অনেক কিছুই আমার অজানা থেকে যেত। চৈত্রিকা নামক সুন্দরী আমার বন্ধুর এত ঘনিষ্ঠ ফ্রেন্ড, কাছের কেউ, তা তো জানতেই পারতাম না। মা যদি চৈত্রিকাকে পছন্দ করে ফেলত, তাহলে না জেনেই তো বন্ধুর ঘনিষ্ঠ মানুষটা আমার হয়ে যেত। আহারে! দিহানের ঠান্ডার স্বর শুনে ভ্রুযুগল কঞ্চিত হয় সাফারাতের। বিরক্ত বোধ করল প্রচণ্ড। দিহান সাফারাতের চোখ মুখ বিরক্তি দেখে মিটপিট করে হাসল। চোখ রাঙালো সাফারাতে হাসি বন্ধ করে দিহান ধাতস্থ করে বলল, জার্মান থেকে আসার পর তোর হাতে যে গুলি করেছিল ওটা পৃথক ছিল, তা কিভাবে জানলি তুই? পৃথক নিজে করেনি, অন্যকে দিয়ে করিয়েছে আমার অফিসের এক কর্মচারীর মাধ্যমে। এছাড়া আমার খাবারে বিষ মেশানো হয়েছিল। সেই দিন বাড়িতে কেউ ছিল না, কারণ বাড়িতে ছিল সকলে, আমি ছিলাম শুধু বাড়ি। বাইরে থেকে খাবার খেয়ে আসার কারণে আমি আমার রাতে খাইনি। আমার বাড়ির কাজের লোককে
আমার জন্য সার্ভ করা খাবারটা খেয়ে নিতে বলি। কিন্তু আমি কখনো কল্পনা করিনি আমার বদলে সে তার জীবন হারাবে। সেই দিন অনেক খোঁজাখুঁজি করেও রাঁধুনিকে পাইনি। যখন বুঝতে পারি তখন এরই মধ্যে জড়িত ছিল রাঁধুনি, কিন্তু একজন রাঁধুনি আমাকে মেরে ফেলার মতো কারণ খুঁজে পাচ্ছিলাম না। তার উপরে জার্মান থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই এতবার আমাকে মারার চেষ্টা আমার নিকটবর্তী মানুষ ছাড়া কে করবে? আমার জানা মতে বাহিরের কোনো শত্রু পাচ্ছি না আমি। দ্বিতীয়বার চেষ্টা যখন আমার বাড়িতেই করা হলো, বুঝতে পারলাম দাবারগুটি আমার পরিবারে কেউ চালাচ্ছিল। লোক লাগিয়ে অনেকদিন পর সেই রাঁধুনিকে খুঁজে পেলাম। তার মুখ থেকে শুনলাম পৃথার নাম। আমার আগে থেকে সন্দেহ ছিল পৃথকের উপর, এবং তা মিলেও গেল। তোর চাচা চাচিও তো হতে পারে। অকপটে কথাটা বলে বসলো দিহান, কোনো কিছু না ভেবেই। সাফারাত কপাল ভাঁজ ফেলল, সবার করতে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, হতে পারে, বাপ মার ছেলে তো, সবাই এক জাতের, মাঝখান থেকে শুধু প্রিয়ন্তীটাই ভিন্ন। গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে পুলিশের স্টেশনের ভেতর ঢুকলো সাফারাত, তার পিছু পিছু দিহান। সাফারাতের চাচা হামিদ বসে আছে ছেলের জন্য। ছেলেকে ছাড়িয়ে নিতে চাওয়ার জন্য পাগল হয়ে আছেন উনি। যা দেখে সাফারাত ঠোঁটের কার্নিশে প্রদীয়মান মনে হলো বিলুপের হাসি। চেয়ার টেনে সাফারাত তার চাচার পাশে বসল। তিনি চেয়েও পারছে না সাফারাতের কাছে ছেলের জন্য আকুতি করলেও সাফারাত শুনবে না। এই ছেলেকে একটা সময় প্রচণ্ড আঘাত করছেন তারা সুযোগ পেয়ে, তারই প্রতিশোধ হয়তো ভিন্নভাবেই কড়াই বাগান দিচ্ছেন সাফারাত। হামিদের করুণ চাহনি সম্পূর্ণ আগ্রহ করে পুলিশের হাতে একটা মেমোরি কার্ড তুলে দেয় সাফারাত। এতে পৃথকের বিরুদ্ধে সব প্রমাণ আছে। অফিসের ওই কর্মচারীর মুখ থেকে সত্য বের করে অনেক বেগ পোহাতে হয়েছে তাকে। মেয়েটা পৃথকের গার্লফ্রেন্ড লিজা পৃথকের কথায় জবাব দিয়েছিল সাফারাতের অফিসে। মেয়েটা অসম্ভব সুন্দর এবং স্মার্ট, তার উপর সন্দেহ করার মতো কোনো সুযোগ কাউকেই দেয়নি। তবে যেই দিন মিটিংয়ের উদ্দেশ্যে ঢাকা হতে বাইরে গিয়েছিল লিজা পানি কেনার জন্য গাড়ি থেকে নেমে যায়, ঠিক সেই সময় গাড়ির চালনার কাছের ভেদ করে বুলেট এসে লাগে সাফারাতের বাম হাতের বাহুতে। তারই কিছু সময়ের পর লিজা ফিরে আসে। সামান্য পানি কেনার উছিলাই এত সময় বিলম্ব করা ভালো ঠেকেনি সাফারাতের কাছে। নিজের সন্দেহজনক নজর সুস্থ হওয়ার পর হতেই একদম কাউকে বুঝতে দেয়নি। লোক লাগিয়ে লিজার উপর নজর রাখতে জানতে পারে পৃথকের গার্লফ্রেন্ড সে। সাফারাত চুপ ছিল, অপেক্ষা ছিল পরবর্তী হামলার জন্য। তারপর একে একে লিজা এবং ওই রাধুনির মুখ থেকে সব বের করে। তারা বেশি কিছু বলেনি, কেবল পৃথকের নামটাই দিয়েছিল। মানুষের মতামত কোন সময় পাল্টে যায় তা কোনো বলা যায় না। তার উভয়ের জবানবন্দি রেকর্ড করে রেখেছিল সাফারাত, আর চৈত্রিকার বাবাকে ড্রাঙ্ক অবস্থায় চাপা দিয়েছে পৃথক। ইচ্ছাকৃত কিনা তা বোঝা মুশকিল। সাফারাতের কাছে তা স্পষ্ট ইচ্ছাকৃতই মনে হলো। পুলিশ অফিসার গভীর স্বরে বলে উঠলেন, আপনার কাজিন তো স্বীকার যাচ্ছেন না উনি কেন আপনাকে মারার চেষ্টা করেছেন। সম্পত্তির জন্য কিনা তাও বলছেন না। সাফারাত নিজের চাচার দিকে চেয়ে উঠে দাঁড়ালো, চোয়াল ছেড়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, মুখ খুলতে হবে না, প্রয়োজন নেই। পুলিশ অফিসার অবাক হয়ে তাকালো। সাফারাতে সেই অবকথা বাড়িয়ে দিল, বেরোলো মৌন মুখ, গাড়িটি স্টার্ট দিল। দিয়ান পাশে বসে শঙ্কিত নেত্রে চেয়ে প্রশ্ন ছুড়ল, কেন জানার প্রয়োজন নেই তোর? পৃথককে মারতে চাইলে তোকে? প্রয়োজন নেই। ভরাট শুনলে সাফারাতে কণ্ঠস্বর। ধ্যান বিরক্তি করে বলে উঠল, কেন? কারণ আমার জীবনে প্রতিটি মায়া নেই। পৃথক আমার মারতে চেয়েছে, তাতে আমি বিন্দুমাত্র বিচলিত হয়নি। আমার হিংস্রতা জেগেছে তোর মুখে বলা চৈত্রের বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে। ওনাকে মারার অপরাধে পৃথকের কঠিন শাস্তি ডিজার্ভ করে। দিহান চমকালো, বাহিরে রইল অল্প সময়, বিলম্ব স্বরে আওড়ালো, তুই তো বকছিস চৈত্রিকার বাবা চৈত্রিকাকে আঘাত করে দেখতে পারে না, তাহলে ওনার জন্য এতটা হিংসাত্মক কেন হয়ে উঠলি? কারণ চৈত্র ভালোবাসে ওর বাবাকে। আর তুই ভালোবাসিস চৈত্রিকে নাকি কেবল বন্ধুত্বের জন্য এত পাগলামো? সাফারাত শান্ত চোখে এক পলক দৃষ্টিতে চেয়ে সরিয়ে আনলো সামনে। কোনো প্রতিক্রিয়া দেখালো না দিহানের প্রশ্নে। দিহান পুনরায় বলল, কোথায় যাচ্ছি? কবরস্থানে, আম্মুর কাছে। সাদামাটা নিরলার জবাব সাফারাতের দিহান একটুও চমকাল না। শুধু ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ভারী শরীরটা এলিয়ে দিল সিটে। ছোট্ট বাতন ফোনটা সময় দেখে নিয়ে চৈত্রিকা, রাত 11টা বাজছে। বাবার জ্ঞান ফিরেছে প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু তিনি একটি বারও চৈত্রিকার কথা জিজ্ঞেস করেননি, কাছে মিমের কথা। এত একটুও কষ্ট অনুভব হয়নি তার। উল্টো বাবার একটুখানি সুস্থতায় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলো। গোলগাল চেহারা গড়ন একটা মেয়ে এদিকে চৈত্রিকার দিকে, পেশায় নার্স সে। চৈত্রিকার মুখের সামনে একটা কাগজ এগিয়ে দিয়ে নিচু স্বরেই বলে উঠল, এই ওষুধগুলো এখনই লাগবে ম্যাম। আমাদের হসপিটালের ফার্মেসি থেকে আনিয়ে নিব নাকি আপনি আনাবেন? মেয়েটার হাত থেকে প্রেসক্রিপশনটা চৈত্রিকা নিজের হাতে নিয়ে নিল। হসপিটাল থেকে ওষুধ আনলে দ্বিগুণ দাম পড়বে। ব্যাগ থেকে 5,000 টাকা তো বাবা চিকিৎসায় লেগে যাবে। আজ বাদে কাল হয়তো পথে জায়গা হবে পুরো পরিবারের। মলিন স্বরে বলল সে, আমি নিয়ে আসছি।
নতমস্তিষ্ক ক্লান্ত দেহটা নিয়ে চত্রিকা নিচে এলো। মনে মনে নিজেকে শক্ত ধরলেও দেহটা বড্ড নেতিয়ে পড়ছে। সকাল হতে না খাওয়ার দরুন প্রবল দুর্বলতা জেগে ধরছে। আরও অসাড় হয়ে পড়ছে পা দুটো, নড়বড় হচ্ছে প্রত্যেকটা কদম। হাসপাতালের নিচে অবস্থিত ফার্মেসি থেকে ওষুধ কিনে আনলো না সে। এখানে অন্যান্য জায়গা থেকে দাম বেশি রাখে। কিছু টাকা বাঁচানোর নিমিত্তেই অবিশ্রান্ত দেহটাকে এগিয়ে নিয়ে চলে গেল কিছু দূরে। রাস্তা ফিরিয়ে ডান হাতে বাম পাশে আসলো। এখানে সারি বেঁধে ফার্মেসির দোকান, প্রচুর ভিড়। চত্রিকা এক কর্নারে দাঁড়িয়ে প্রেসক্রিপশনটা বাড়িয়ে দিল লোকটার কাছে। অপেক্ষার প্রহর গুনতেই লাগলো ওষুধ পাবার। অনেক মানুষ হওয়া একটু একটু করে দেরি হচ্ছে। আচমকা চোখ খিচে নেত্রপল্লব বুঝে ফেলল চত্রিকা। শরীরটা কেঁপে উঠল থরথর করে। কাঁধের নিচ থেকে হাত রাখতে কণ্ঠনালীতে গলিয়ে বেরিয়ে এলো, আহ!